নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটি। শুরু হচ্ছে খণ্ড 1। ওই গবা পাগলা বেরিয়েছে, গায়ে একটা সবুজ রঙের আলপাকার কোট আর ঢোলা কালো রঙের পাতলুন, বড় বড় কটাসে চুল, রোগাটে মাঝারি চেহারা, একগাল দাড়ি, বিশাল মোচ, পায়ে খয়েরি রঙের ক্যাম্বিসের জুতো। হেঁকে বলছিল, কেয়াসমাস কেয়াসমাস, বর্বর ছেলেরা দৌড়িয়ে ফেরে, সরল রেখা কাকে বলে? দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্বই হচ্ছে সরল রেখা। NaCl ইজ সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড ইট ইজ কমন সল্ট। ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসে 1498 সালে। হে হে, জানি বাবা, জানি, সব জানি। সকালবেলা হরিহরবাবু আর গদাধরবাবু বাজার করে ফিরছিলেন। গবা পাগলাকে দেখে হরিহরবাবু বিরক্ত হয়ে বললেন, আবার দেখি গবাটা উদয় হয়েছে, ছেলেপেলেগুলোর মাথা খাবে আবার। গদাধরবাবু একটু গম্ভীর হয়ে বললেন, আপনার কথাটা মানতে পারছি না। গবা পাগলা যে একজন ছদ্মবেশী বৈজ্ঞানিক, এ কথা সবাই জানে। হরিহরবাবু তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, হ্যাঁ, বৈজ্ঞানিকরা তো আজকাল গাছে ফলে কিনা। পেরেছে গবা পাগলা আপনার দেওয়াল ঘড়িটা সারাতে? গদাধরবাবু একটু গরম হয়ে বললেন, পেরেছে বই কি, আলবাত পেরেছে। হরিহরবাবু হো হো করে হেসে বললেন, হ্যাঁ, তাই বুঝি আপনার দেওয়াল ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে? সেইটাই তো বিস্ময়। আর কার ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরে বলুন তো? বৈজ্ঞানিক ছাড়া পারে কেউ ঘড়ির কাঁটাকে বিপরীতগামী করতে? এইভাবে হরিহরবাবু আর গদাধরবাবুর মধ্যে একটা তর্ক বিতর্ক পাকিয়ে উঠছিল। আগের দিন দুধের মধ্যে একটা কুচো চিংড়ি পেয়েছিলেন হালদার বাড়ির বুড়ি, তাই গয়লাকে বকছিলেন। গবা পাগলার সাড়া পেয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসে একগাল হেসে বললেন, বাহ, কতদিন পরে গদা সাধু আবার পুরো শহরে ফিরেছে। এবার আমার কাকালের ব্যথাটা একটা হিললে হবে। গুণধরবাবু তার বাগানে নেতিয়ে পড়া একটা লাউ ডগাকে মাচানে তুলছিলেন। চশমার ফাঁক দিয়ে গবা পাগলাকে দেখে গিন্নিকে ডাক দিয়ে বললেন, ওগো শুনছো, গবা চোরটা আবার এসেছে, জিনিসপত্র সব সামলে রেখো। সেবার ও হাওয়া হওয়ার পর থেকেই আমার দুটো কাঁসার বাটি গায়েব হলো। অন্যদিকে দুই ভাই আন্দামান আর নিকোবর জালনার ধারে বসে অ্যানুয়াল পরীক্ষার পড়া তৈরি করছিল। আন্দামান অঙ্কে কাঁচা আর নিকোবর কাঁচা ইংরেজিতে। আন্দামান গবা পাগলাকে জালনা দিয়ে দেখেই চাপা গলায় বলল, আগের বারের মতো এবারও গবাদা ঠিক পরীক্ষার সময় বাইরে থেকে চেঁচিয়ে অঙ্ক বলে দেবে। বাঁচা গেল বাবা, অঙ্ক নিয়ে যা ভাবনা ছিল। নিকোবরও চাপা গলায় বলল, আবার 20 নম্বরের ট্রান্সলেশনের ব্যবস্থাটাও হয়ে গেল। এদিকে বোধনের সকালের পড়া হয়ে গেছে, এবার নে খেয়ে স্কুলে যাবে। হাতে খানিকটা সময় আছে দেখে সে মহাকাশযানে কিছু যন্ত্রপাতি লাগাচ্ছিল। তার মহাকাশযানটা দেখলে যে কেউ অবশ্য নাক ছিটকাবে, কারণ সেটা আসলে একটা ফুল ঝাঁটা। ঝাঁটার হাতলের সঙ্গে গোটা চারেক হাউই দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। ঝাঁটার সঙ্গে একটা কৌটো বাঁধা আছে। তার ইচ্ছে ওই কৌটোয় কয়েকটা পিঁপড়ে ছেড়ে দেবে। আজ সে মহাকাশযানের সঙ্গে মেজ কাকার স্বাদের পকেট ট্রানজিস্টার রেডিওটাও চুপি চুপি লাগিয়ে দিচ্ছিল। এমন সময় রাস্তায় গবা পাগলার হাঁকডাক শোনা গেল, দেখবি যদি ভূতের নাচ, ধর বাগিয়ে ঝাঁটা গাছ, ডিং মেরে ওঠ গাধার পিঠে। নন্দখুড়োর ঘর পেরিয়ে ঈশান কোণে যা হারিয়ে, লাগবে হাওয়া মিঠে। দেখতে পাবি 3 ঠেঙে গাছ, তাহার ডালে ঝুলতেছে মাছ, নিচে গহীন ছায়া। সেই ছায়ারই কায়া ধরে ভূতভুতুরে অদ্ভুতুরে নাচছে সব মায়া।
এরা ছিল গবা পাগলার উক্তি। তো বোধন দৌড়ে রাস্তার ধারে গিয়ে চেঁচিয়ে বলল, ও গবাদা, মঙ্গল গ্রহ থেকে জ্যান্ত পাথর এনে দেবে বলেছিলে যে, সেই সব পাথর নাকি আপনা থেকেই গড়িয়ে গড়িয়ে চলে, ছোট থেকে বড় হয়, রেগে গেলে নাকি একটা গিয়ে আরেকটাকে ঢু মারে। হে হে করে হেসে গবা পাগলা বলে, হে হে, 4 দুগুণে 8, এ তো সবাই জানে, কিন্তু বলো তো বাছাধন, হ্যারিকেনকে পেন্সিল দিয়ে গুণ করলে কত হয়? থানার দারোগা কুন্দকুসুমের নামটা যত নরম, মানুষটা ততটাই শক্ত। 6 ফুট লম্বা, দশাশই চেহারা, গলার স্বরে স্পষ্ট বাঘের ডাক। রোজ 250 করে বুকডন আর বৈঠক মারেন। রাগলে ভিসুবিয়াস। ভিসুবিয়াস জানেন তো? আগ্নেয়গিরি। বাস্তবিকই নাকি রাগন্ত অবস্থায় তার মাথার চারপাশে একটা লালচে মতো আভা অনেকে দেখেছে। কুন্দকুসুমের ভয়ে এই অঞ্চলের গুন্ডা, বদমাস, চোর, বাটপার সব রোগা হয়ে যাচ্ছে। ভালো করে খেতে পায় না যে, ঘুমোতেও পায় না, ঘুমোলেও দুঃস্বপ্ন দেখে জেগে যায়। সকালবেলায় কুন্দকুসুম সবে থানায় এসে কোমরের বেল্টটা খুলে রেখে গায়ে একটু হাওয়া লাগাচ্ছেন, এমন সময় রাস্তায় গবার চেঁচানি শোনা গেল, সবাই জানে চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু বুদ্ধি পালালে কি বাড়ে? হ্যাঁ? কুন্দকুসুম সিধে হয়ে বসে বললেন, স্পাইটা আবার এসেছে, ওরে নজর রাখিস, বুঝলি, নজর রাখিস। কিন্তু গবা কোথাকার স্পাই আর কারই বা স্পাই, তা কুন্দকুসুম ঠিক জানেন না। এর আগেও তিনি গবাকে ধরে এনে বিস্তর জেরা করেছেন, খোঁজ খবর নিয়েছেন, কোনো তথ্য আবিষ্কার করতে পারেননি। তাতে তার সন্দেহটা আরো ঘোরতর হয়েছে। এই যে গবা ঠাকুর বলে একপাল গেও মেয়ে পুরুষ রাস্তার মাঝখানে ঢিপঢিপ করে গবা পাগলাকে প্রণাম করল। তারা সব হাটবারে আনাজপাতি, ধামাকুলো, গরু ছাগল, মুরগি ডিম, ধান চাল, দড়িদড়া নিয়ে বেচতে যাচ্ছে শহরে। তাদের ধারণা গবা ঠাকুর আকাশে উঠতে পারে, অদৃশ্য হতে পারে, জলের উপর দিয়ে হেঁটে যেতে পারে, যে কোনো রোগ হাতের ছোঁয়ায় সারিয়ে দিতে পারে। গবা তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হবে হবে, সব হবে, একবার যদি ছুঁচে সুতোটা পরাতে পারি, দেখিসক্ষণ সব অকাল চলে যাবে, খেতে খেতে ধান আর ধরবে না, পুকুরে নদীতে মাছের গাদি লেগে যাবে। দাঁড়া একবার, ছুঁচে সুতোটা পরাই। বাঘা ওস্তাদ গাইয়ের রাঘব ঘোষ সকালের দিকটায় গলা সাধছিলেন। রোজই সাধেন, ভারী দাপুটে গলা। 7টা সুর একেবারে রামধনুর মতো তার গলায় লেগে থাকে। ঘণ্টা 3 গলায় কসরত করার পর এই শীতকালেও বেশ ঘেমে গেছেন রাঘব ঘোষ। একটু জিরিয়ে জর্দাপান মুখে দিয়ে তানপুরাটা সবে তরায় জড়িয়ে ধরে পিরিং করেছেন মাত্র, অমনি মূর্তিমান গবা ঘরে ঢুকে বলল, আরে সা লাগাও, সা। একবার যদি ঠিকমতো সাটা লাগাতে পারো তাহলেই হয়ে গেল, সুরে জগৎ ভেসে যাবে। সা লাগলে রে আসবে মা রে বাবারে বলে তেরে, রে এলে কি আর গা দূরে থাকবে গা, এসে যাবে গা দোলাতে দোলাতে। গা যদি এলো তবে মায়ের জন্য আর ভাবনা কি গো, মা তো মায়ের মতো কোল পেতেই আছে, আর মায়ের পা ধরেই সেদে আসবে পা, পায়ের পিছু পিছু ধেয়ে আসবে ধা, ধা ধা করেই আসবে হে। আর কি বাকি থাকে? নির্ঝঞ্ঝাটে আসবে, একদম নির্ঝঞ্ঝাটে, নিত্যি নিত্যি আসবে, নিত্য করতে করতে আসবে। এইভাবেই পৌঁছে যাবে তার গ্রামে। ধরো ফের চড়ায় গিয়ে সায়ের চুলের মুঠি, বুঝলে? সা লাগাও হে, সা, ঠিক মতো সাটা লাগাও। রাঘব ঘোষ বুঝলেন না, তবে মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন।
গবা এলো, জীবনে আর শান্তি রইল না। তবে গবা আসায় শহরে যে একটা শোরগোল পড়েছে তাতে সন্দেহ নেই। উদ্ভববাবু ভারী রাশভারী লোক, তার সারা জীবনটাই রুটিনে বাঁধা। তেমনি রুটিনে বাঁধা তার 3 ছেলে আর 3 মেয়ের চলাফেরা, লেখাপড়া, খেলাধুলা। তার গিন্নিও রুটিন মেনে চলেন, চাকর বাকর ঝি তো বটেই। তার বাড়ির গরু ছাগল কুকুর বেড়াল পর্যন্ত কেউই রুটিনের বাইরে পা দেয় না। উদ্ভববাবু বলেন, ডিসিপ্লিন ইজ দ্য এসেন্স অব সাকসেস। মুশকিল হল, মাসখানেক আগে তিনি একটা ভালো জাতের কাকাতুয়া কিনেছেন। তার ইচ্ছে ছিল কাকাতুয়াটাকে শিখিয়ে পড়িয়ে এমন তৈরি করবেন যাতে সেটা তার গবের ছোট ছেলে রামুটাকে উঠতে বসতে ডিসিপ্লিনের কথা মনে করিয়ে দেয়। উদ্ভববাবুর ছোট ছেলেটাই হয়েছে সবচেয়ে সৃষ্টি ছাড়া। শাসনে থাকে, দুষ্টুমিও বেশি করতে পারে না বটে, কিন্তু সে এই বাড়ির আবহাওয়া ঠিক মেনেও চলে না। আকাশে রামধনু উঠলে রামু হয়তো বাইরে গিয়ে দুহাত তুলে খানিক নেচে আসে, ঘুড়ি কাটা গেলে দৌড়ে যায় ধরতে। অঙ্কের খাতায় একদিন লিখে রেখেছিল, কে যায় রে ভো গাড়িতে উড়িয়ে ধুলো, যা না বেটা। দেখে শিউরে উঠেছিলেন উদ্ভববাবু, এইটুকু ছেলে কবিতা লিখবে কি? কিন্তু কতই বা আর তার একটা ছেলের পেছনে লেগে থাকবেন তিনি? তার তো কাজকর্ম আছে, মস্ত উকিল তিনি, দারুণ নামডাক, ব্যস্ত মানুষ। তাই ঠিক করেছিলেন কাকাতুয়াটাকে রামুর পেছনে লাগিয়ে দেবেন। সে বলবে, রামু পড়তে বসো, রামু এবার স্নান করতে যাও, রামু আজ আধ ঘন্টা বেশি খেলেছ, রামু রামধনু দেখতে যেও না, রামু কাটা ঘুড়ি ধরতে নেই, ইত্যাদি। কিন্তু মুশকিল হল, কাকাতুয়াটা প্রথম দিনেই নিজের থেকে বলে উঠল, আমার ভীষণ ঘুম পাচ্ছে, বিশু বাতিটা নিভিয়ে দাও, ওহ কি মশা, কি মশা। ধৈর্য ধরে উদ্ভববাবু পরদিন তাকে আবার রামু শাসন শেখাতে বসলেন। কাকাতুয়াটা গম্ভীরভাবে সব শুনল, তারপর বলল, বিশু আমার খাবারে খুব ঝাল দিও। উদ্ধববাবু কটমট করে পাখির দিকে চেয়ে বললেন, ইয়ার কি হচ্ছে? কাকাতুয়াটা এ কথায় খক খক করে হেসে বলল, আমার ভীষণ হাসি পাচ্ছে, খক খক। উদ্ধববাবু পরদিন আবার পাখিকে পড়াতে বসলেন। পাখি তাকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ লক্ষ্য করে বলল, বালিশের তলায় কি খুঁজছে বিশু, আলমারির চাবি? উদ্ধববাবু বললেন, আহা বলো রামু এখন ঘুম থেকে ওঠো। পাখি বলল, বিশু আমার ঘুম পাচ্ছে, আলমারিতে টাকা নেই, অন্য জায়গায় আছে। উদ্ধববাবু বললেন, হোপলেস। কাকাতুয়াকে শেখাতে গিয়ে উদ্ধববাবু ঘেমে ওঠেন, রেগে গিয়ে চেঁচাতে থাকেন, ইয়ার কি হচ্ছে, হ্যাঁ ইয়ার কি? কাকাতুয়াটা এ কথাটা খুব টক করে শিখে নেয়। ঘাড় কাত করে উদ্ধববাবুর দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ইয়ার কি হচ্ছে, হ্যাঁ ইয়ার কি? না, তোকে নিয়ে আর পারা গেল না, টাকাটাই জলে গেল দেখছি। উদ্ধববাবু হতাশভাবে এই কথা বলে উঠে পড়লেন, নে খেয়ে আদালতে যেতে হবে। কাকাতুয়াটা পিছন থেকে বলল, টাকাটাই জলে গেল দেখছি। আড়াল থেকে কাকাতুয়া ভার্সাস উদ্ভববাবুর লড়াইটা ছেলেমেয়েরা রোজই লক্ষ্য করে। সেদিন কোর্টে উদ্ধববাবু যখন মামলার কাজে ব্যস্ত, সে সময় একজন পেয়াদা এসে তাকে একটা হাতচিঠি দিয়ে বলল, বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, জবাব নিয়ে যাবে। উদ্ধববাবু ভ্রুকুটি করে বললেন, এখন সময় নেই, পরে আসতে বলো। পরে ভেবে দেখলেন মোকদ্দমার ব্যাপারে কোনো মক্কেল কোনো পয়েন্ট দিয়ে থাকতে পারে।
তাই পেয়াদাকে বারণ করে চিঠিটা খুলে পড়তে লাগলেন। চিঠির বর্ণনা সবিস্তারে বলছি। মাননীয় মহাশয়, কিছুকাল পূর্বে আমার পোষা কাকাতুয়াটি বাড়ির লোকের অসতর্কতার সুযোগে উড়িয়া যায়। পাখিটি আমার অত্যন্ত আদরের। বহু জায়গায় অনুসন্ধান করিয়া এতকাল তাহার কোনো খবর পাই নাই। সম্প্রতি জানিতে পারিলাম ওই কাকাতুয়াটিকে আপনি কোনো পাখিওয়ালার কাছ হইতে কিনিয়াছেন। এখন আপনার নিকট স্বনির্বন্ধ অনুরোধ, দয়া করিয়া কাকাতুয়াটি আমার হাতে প্রত্যর্পণ করুন। আপনি টাকা খরচ করিয়া কিনিয়াছেন, তাই আপনার অর্থক্ষতি হউক ইহা আমার অভিপ্রায় নহে। পত্রবাহকের সঙ্গে টাকা আছে, ন্যায্য দাম লইয়া আপনি পাখিটি তার হস্তে দিলেই হইবে। পত্রবাহকটি জন্ম হইতেই মূক ও বধির, তাহার সহিত বাক্যালাপ করা নিষ্প্রয়োজন। কিছু জানিবার থাকিলে আপনি তাহার হাতে পত্র দিতে পারেন। আমার প্রীতি ও নমস্কার জানিবেন। ইতি ভবদীয় শ্রী শচীলাল শর্মা। চিঠি পড়ার পরেও উদ্ধববাবু ভ্রু কুঁচকেই ছিলেন। তিনি উকিল মানুষ, সুতরাং একটা সন্দেহবাতিক আছে। কোনো ঘটনাকেই সরলভাবে বিশ্বাস করেন না, যুক্তি দিয়ে সম্ভাব্যতা দিয়ে বিচার করে দেখেন। তিনি একটি চিরকুটে লিখলেন, মাননীয় শ্রী শচীলাল বাবু, আপনার পত্র পাইয়া প্রীত হইলাম। আমার কৃত কাকাতুয়াটি সাতিশয় অবাধ্য ও জেদি। আজ পর্যন্ত তাহাকে মনোমত বুলি শিখাইতে আমি পারি নাই। পাখিটি যদি আপনার হয় তবে ফেরত দিতে বিন্দুমাত্র বিলম্ব করিব না। তবে দুনিয়ায় লক্ষ লক্ষ কাকাতুয়া আছে, এই অঞ্চলেই কয়েকশো লোকের পোষা কাকাতুয়া আছে বলিয়া জানি। এখন আমার কৃত কাকাতুয়াটি যে আপনার নিরুদ্দিষ্ট কাকাতুয়া, তাহার প্রমাণ কি? যদি অকাট্য প্রমাণ দেন, তাহা হইলেই বুঝিব যে আপনার নিরুদ্দিষ্ট এবং আমার কৃত কাকাতুয়াটি এক এবং অভিন্ন। পাখিটি কিনিতে আমার 200 টাকা খরচ পড়িয়াছে। মাসখানেক তার খোরাকি বাবদ খরচ হইয়াছে প্রায় 50 টাকা। কাকাতুয়াটি বেশ ভালো মন্দ খাইতে পছন্দ করে। প্রীতি ও নমস্কার জানিবেন। ইতি ভবদীয় উদ্ধবচন্দ্র ভট্টাচার্য। পেয়াদার হাত দিয়ে চিরকুটটা পাঠিয়ে উদ্ধববাবু আবার মোকদ্দমার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ঘটনাটা আর তার মনেই থাকল না। ওদিকে উদ্ধববাবুর বাড়ির সব কাজের কাজই হল নয়ন কাজল। ছেলেবেলা থেকেই এ বাড়িতে আছে সে। ঘরের সব কাজ জানে, এমনকি মোকদ্দমার ব্যাপারে উদ্ধববাবুকেও নাকি কখনো কখনো পরামর্শ দেয়। বয়স বেশি নয়, 40-এর নিচেই। তবে তার চালচলন বুড়ো মানুষের মতো ভারিক্কি হওয়ার জন্য সে চোখে একটা চশমা পরে। দুপুরে কাকাতুয়াটাকে ঝাঁঝরি দিয়ে ভালো করে স্নান করালো নয়ন। বাইরের বারান্দায় শীতের রোদের দাঁড়টা ঝুলিয়ে দিল। তারপর চোখে চশমা এঁটে খবরের কাগজ খুলে পড়তে বসল। ঠিক এমন সময় বিশাল এক সাধু এসে হাজির। পরনে বাকছাল, হাতে ত্রিশূল, ডমরু, কপালে ত্রিপুণ্ডক, মাথায় জটা, বিশাল ভুঁড়ি, পেল্লায় দাড়ি, গোঁফ। সে এসে হুহুঙ্কার দিল, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। সেই হুঙ্কারে আতকে উঠলেন নয়ন। এ শহরটা ছোট বলে সাধু ভিখিরি সবাই সকলের চেনা, কিন্তু এই বিকট সাধুকে আগে কখনো দেখা যায়নি। চশমার ভেতর দিয়ে, যদিও সে চশমার কাছে কোনো পাওয়ার নেই, খুব গম্ভীরভাবে সাধুকে লক্ষ্য করে নয়ন বলল, কোত্থেকে আসা হচ্ছে? সাধু কাঁধের ঝোলাটা নামিয়ে বারান্দার সিঁড়িতে জমিয়ে বসে বলল, সোজা হিমালয় থেকে, 1500 মাইল হাঁটা পথ। ওফ, একটু জল খাওয়াও তো বাপু, মায়াবদ্ধ জীব। মায়াবদ্ধ জীব এ বলে তো এ পর্যন্ত কেউ তাকে সম্বোধন করেনি। নয়ন
খানিকটা থতমত খেয়ে বলল, শুধু জল? সাধু হা হা করে আকাশ ফাটিয়ে হেসে ওঠে হঠাৎ, বলে, আরে জলই তো হাতের গুণে অমৃত হয়ে যাবে রে বাবা, আনো দেখি ঘটিবর। সেই হাসি শুনে নয়নের খুব ভক্তি হলো। তাড়াতাড়ি এক ঘটি জল নিয়ে এলো সে। সাধু দু হাতে ঘটি ধরে উঁচু থেকে গড়গড় করে জল ঢালল গলায়। ঘাবুত ঘুবুত করে খানিকটা গিলে ঘটিটা ফেরত দিয়ে বলল, নে পেশাদ খা। নয়ন ঘটিটা মাথায় ঠেকিয়ে সেটা আলগা রেখে গলায় জল ঢেলেই চমকে ওঠে। জল কোথায়? এ যে খাঁটি কমলা লেবুর রস। ঘটি রেখে নয়ন উপুর হয়ে সাধুকে প্রণাম করে বলল, আমাকে দয়া করতে হবে বাবা, আমাকে দয়া করতে হবে। সাধু তার মাথায় প্রকাণ্ড হাতের একটা থাবড়া মেরে বলল, হবে হবে, এই যে সিকি ঘটি অমৃত খেলি, এর ঠেলাই আগে সামলা। নয়ন কাজল অবাক হয়ে বলল, এই কি অমৃত বাবা? তা না হলে কি? সাধু কটমট করে তাকিয়ে তাকে বলল। আমতা আমতা করে নয়ন বলল, না, অমৃতই হবে। খাওয়ার পর থেকে গায়ে একটু জোরও পাচ্ছি যেন, তবে কিনা খেতে একেবারে কমলালেবুর রসের মতো তো। দূর বেটা খণ্ডিত সত্তা, তোরা হলি সংসার পুকুরের মাছ, অমৃতের স্বাদ কি একেবারে পাবি? তবু তো তোর কমলালেবুর রস বলে মনে হয়েছে, অনেকের আবার ডাবের জল বা এমনি জল বলে মনে হয়। তোরা হলি ঘোর পাপী, বুঝলি, ঘোর পাপী। বম বম হর হর। নয়ন আর একবার সাধুকে প্রণাম করে নিল। সাধু কাকাতুয়ার দাঁড়টার দিকে তাকিয়ে ফোত করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজেরা হাজারো মায়ায় আটকে ছটফট করছিস, তার ওপর ওই অবলা জীবটার পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিস? ঘোর নরকে যাবি যে। আমি নই বাবা, ও হলো কর্তাবাবুর পাখি, আমি সামান্য চাকর। যে বেটা নিজেকে চাকর ভাবে সে তো আগা পাঁচতলা চাকরই। নিজেকে চাকর ভাবিস কেন? হ্যাঁ, তুই তো মুক্ত আত্মা, এ বাড়ি, এ সংসার, এ দুনিয়ার সব কিছুর মালিক। যা বেটা, ছেড়ে দে পাখিটাকে, যা যা, ওর দেখি, দেরি করিসনি। নয়ন ভয়ে ভয়ে উঠে পড়ে বলে, কিন্তু বাবা, কর্তাবাবু রাগী লোক, ফিরে এসে যদি দেখে পাখি নেই, কুরুক্ষেত্র বাঁধাবে যে। চোখ পাকিয়ে সাধু হুহুঙ্কার দিয়ে ওঠে আবার, হর হর বম বম। কে তোর কেশাগ্র স্পর্শ করবে রে বেটা? এইমাত্র অমৃত খেলি যে। যা যা তো বেটা, ছেড়ে দে, একটা মুক্ত আকাশের জীবকে আর কষ্ট দিস নে, ছেড়ে দে, উড়ে যাক। নয়ন কাজল সাধুর হুঙ্কারে মনস্থির করতে না পেরে দোনমনো হয়ে উঠে পড়ল। দ্বারের কাছে গিয়ে শিকলটা খুলতে সবে হাত বাড়িয়েছে, এমন সময় আর একটা লোক বারান্দায় উঠে বিকট গলায় বলে উঠল, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকশিয়ালি পালায় ছুটি। নয়ন কাজল এই ২ নম্বর চেঁচানিতে ঘাবড়ে গেল। শিকল আর খোলা হলো না তার। তাকিয়ে দেখল, আর কেউ নয়, মূর্তিমান স্বয়ং গবা পাগলা। গবা খুব সরু চোখ করে আপাদমস্তক সাধুকে দেখে নিচ্ছিল। ভালো করে দেখে টেকে সে বলল, সব ঠিকই আছে, তবে বাপু, তোমার একটা ভুল হয়ে গেছে। গায়ে ছাই মাখুনি কেন? সাধু একটু হতভম্ব, কথা সরছে না, তবু একবার রণহুঙ্কার দিল, হর হর বম বম। গবা সেই হুঙ্কারে একটুও না ঘাবড়ে বলে, পায়ে বাটা কোম্পানির চটি জোড়াও মানায়নি একদম, একজোড়া কাঠের খড়ম জোগাড় করতে পারোনি হে? সাধু এবার একটু ক্ষীণ কণ্ঠে বলে, হর হর। গবা সাধুর বা হাতটা তুলে কবজিটা দেখে নিয়ে বলে,
এ যে ঘড়ি পরার স্পষ্ট দাগ আছে গো। রোজ ঘড়ি পরা হয় বুঝি? সাধুরা আজকাল ঘড়িও পড়ছে তাহলে? তা সেটা রেখে এলে কোথায়? হ্যাঁ, সাধু ত্রিশূলটা শক্ত করে চেপে ধরে ধমকে দেয়, বম বম। গবা ফিক করে হেসে ফেলে বলে, বোমা কেন? পিস্তল নেই? বোমার চেয়ে পিস্তল ঢের ভালো। বোমা অনেক সময় ঝোলার মধ্যে ফেটে ঠেটে যেতে পারে তো। সাধু এক ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে বলে, ঘোর পাপী, ঘোর পাপী, অন্ধকারে ডুবে যাচ্ছিস। পাখিটা অনেকক্ষণ ধরে সাধুকে ঘাড় কাত করে দেখছিল আর দাঁড়ে এধার ওধার করছিল। এখন একটা ডিগবাজি খেয়ে বলল, বিশু, বিশু, আমার কেন ঘুম পাচ্ছে? আমার যে ঘুম পাচ্ছে। আলমারিতে টাকা নেই, টাকা আছে। সাধু হঠাৎ একটা লাফ মেরে বারান্দায় উঠে দাঁড়টাকে একটা ঝাঁকুনি মেরে বলে, বল ব্যাটা কোথায় আছে, বল, নাইলে গলা টিপে খুন করে ফেলবো। পাখিটা হঠাৎ ঝাঁকুনি খেয়ে বুলি ভুলের ডানা ঝাপটে ভয়ে চিৎকার করতে লাগলো। সাধুর কাণ্ড দেখে নয়ন কাজলের বাক্যি সরে না, হাত পা নড়ে না, শরীর সার নেই, বড় বড় চোখ চেয়ে আছে শুধু, মুখখানা হা। পাখিটা বুলি ভুলে গাঁ গাঁ করে প্রাণ ভয়ে চেঁচাচ্ছে আর দাঁড়ে বনবন করে ডিগবাজি খাচ্ছে। বিটকেল গলায় সাধু বলছে, বল বেটা বল, কোথায় টাকা, বল। অবস্থা যখন এই রকম গুরুচরণ, তখন হঠাৎ জলের চৌবাচ্চায় নেমে বৈজ্ঞানিক আর্কিমিডিস আপেক্ষিক গুরুত্ব আবিষ্কার করার পর যেমন ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়েছিল, তেমনি গওয়া পাগলা লাফিয়ে উঠে দু হাত তুলে নাচতে নাচতে চেঁচাতে লাগলো, চিনেছি, চিনেছি, সাধুকে চিনেছি। যেই না চেঁচানো, সেই না সাধু চোখের পলকে লাফ দিয়ে বারান্দা থেকে নেমে হাওয়ার বেগে দৌড়ে পালিয়ে যাওয়া। নয়ন কাজল ধাতস্থ হয়ে গবাকে জিজ্ঞেস করে, বিটকেল সাধুটাকে চেনো তাহলে? কে বলতো? গবা বসে বসে ঘাম মুখের ধুলো ময়লা মুছছিল। বিজ্ঞের মতো হেসে বলল, বলবো কেন, ডবল লেন্স লাগিয়ে নতুন ধরনের একটা টর্চ বাতি বানাবো বলে তোমার কাছে যে গতকাল বাবুর মায়ের পুরনো চশমা জোড়া চেয়েছিলাম, দিয়েছিলে। নয়ন একটু তেরিয়া হয়ে বলে, আর চোর বলে যদি আমার বদনাম রটত, তখন তুমি কোথায় থাকতে? চোর বলে হো হো করে হাসে গবা। চোর বুঝি এখনো নও? কুন্দ দ্বারকাকে যদি তোমার আসল নামটা জানাই, তাহলে তুমি এরকম সুখে আর থাকবে না হে। একথা শুনে নয়ন কেমন যেন একধারা হয়ে গেল, মুখখানা ছাইবর্ণ, চোখে জুলজুলে চাউনি। গবা অবশ্য আর ঘাটালো না, বলল, নাও, মেলা বেলা হয়েছে, পাচক ঠাকুরকে আমার খাবারটা বাড়তে বলগে। নয়ন কাজল মিনমিনে গলায় বলল, যাচ্ছি, কিন্তু কথাটা হলো। গবা হাত তুলে বলে দিল, বলতে হবে না, কথাটা আপাতত চাপাই থাকবে, এখন নিশ্চিন্ত মনে যাও। আর শোনো, পাখিটাকে ভেতরের দরদালানে ঝুলিয়ে রেখো, যখন তখন বের করো না, এটার ওপর কিন্তু কিছু লোকের চোখ আছে। নয়ন কাজল দাঁড়টা নিয়ে ভিতর বাড়িতে চলে গেল। এ বাড়িতে গবা পাগলের আস্তানা বহুদিনের। মাঝে মধ্যে সে 2-4-6 মাসের জন্যে হাওয়া হয়ে যায় বটে, কিন্তু ফিরে এসে বাইরের পাকা চণ্ডীমণ্ডপের পাশে রসুইখানার ঘরটায় বরাবরের মতো থানা গাড়ে। তাকে কেউ কিছু বলে না। শোনা যায় উদ্ধববাবু গবাকে একটা বিচ্ছিরি মামলা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন বহুকাল আগে। সত্যি মিথ্যে কেউ বলতে পারে না। গবা পিছনের পুকুরের থেকে স্নান করে এসে এক পেট খেয়ে ঘুম লাগালো। বিকেল হতে না হতেই রামু এসে ঠেলে তুলল তাকে। ও গবাদা, বাবাকে বলে বিষ্ণুপুরের সার্কাসে নিয়ে যাবে বলেছিলে যে, আজই চলো। গবা হাই তুলে বলে, দূর দূর, ও একটা সার্কাস নাকি? মরকুটে বাঘ, রোগা হাতি, পালোয়ানের নেই বুকের ছাতি,
কাল সকালে গিয়ে দেখি সার্কাসের ম্যানেজার গুণ ছুঁচে পাটের ফেসো ভরে ছেঁড়া তাঁবু সেলাই করছে। তার চেয়ে হাবিবগঞ্জের সার্কাস অনেক ভালো। কি আছে গো তাতে? ও সে মেলা জিনিস। বাঘ, হাতি, সিন্ধু ঘটকের কথা তো ছেড়েই দিলাম। একটা বেটে লোক আছে জানিস, সে ভারী হাসায়। বেটেটার বন্ধু হচ্ছে একটা তাল গাছের মতো লম্বা লোক। তা বন্ধুর সঙ্গে কথা বলার সময় বেটেটা একটা মই লাগিয়ে বন্ধুর কাঁধ বরাবর উঠে যায়। মজার না? খুব মজা। কিন্তু কবে নিয়ে যাবে বলো? ব্যস্ত হইও না, বাবু মশাইকে বলে আগে অনুমতি নিই, তারপর একদিন যাবক্ষণ। পয়সা টয়সা লাগবে না। হাবিবগঞ্জের সার্কাসের সেই বেটে লোকটা আমার খুব ভালো বন্ধু। দুজনে একসময় একই দলে ছিলাম কি না। রামু চোখ কপালে তুলে বলে, তুমি সার্কাসের দলে ছিলে গবাদা? বলনি তো কোনোদিন। গবা মৃদু মৃদু হেসে বলে, সার্কাসে ছিলাম, বেদের দলে ছিলাম, সে অনেক ঘটনা। সার্কাসে কি কি খেলা দেখাতে? সব রকম। ট্র্যাপিজ, দড়ির ওপর হাঁটা, এক চাকার সাইকেলে উঠে রকম রকম কসরত, ক্লাউন সেজে রগড়ও করতে হয়েছে। আমাকে খেলা শিখিয়ে দেবে? তার শক্ত কি, তবে কঠিন ডিসিপ্লিন চাই, মনোযোগ চাই, অধ্যাবসায় চাই। আমি পারব। উদ্ধববাবু আজ একটু তাড়াতাড়ি কাছারি থেকে ফিরে এসেছেন। এসেই হাঁক মারলেন, নয়ন, ওই নয়ন। নয়ন কাজল ছুটে এসে বলে, আগে বাবু মশাই। পাখিটা কোথায়? দরদালানে ঝোলানো আছে। বলে উদ্ধববাবু পকেট থেকে শচীলাল শর্মার চিঠিটা বের করে আর একবার পড়লেন। তারপর ভ্রু কুঁচকে বললেন, পাখিটাকে খুব সাবধানে রাখা দরকার। আজ থেকে ওটাকে এ ঘরেই রাখবি। আমি না থাকলে দরজায় সবসময় তালা দেওয়া থাকবে, বুঝেছিস? আজ্ঞে। নয়ন কাজল খুব বিনীতভাবে বলল। তবে এ সময় উদ্ধববাবু লক্ষ্য করলে দেখতে পেতেন যে নয়ন কাজলের চোখ দুটো চকচক করছে। জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো চেটে নয়ন কাজল বলল, আজ এক বিটকেল সাধু এসে পাখিটার ওপর খুব হামলা করে গেছে। নিয়েই যেত, আমি গিয়ে সময় মতো আটকালাম বলে। সাধু? বলে উদ্ধববাবু হা করে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সাধুর সঙ্গে পাখির কি সম্পর্ক? মাথা চুলকে নয়ন বলে, আগে সে তো জানি না। উদ্ধববাবু রেগে গিয়ে বললেন, এ বাড়িটা কি হাট নাকি যে কেউ এসে ঢুকে পড়বে, হামলা করবে? তোরা সব করিস কি? সাধু পাখিটা নিয়ে যাচ্ছিল নাকি? তাই মতলব ছিল। বিশাল চেহারা দেখলেই ভয় হয়। তা ধরতে পারলি না তাকে? ও বাবা, ধরবে কে? হাতে যে একখানা ধারালো শুল ছিল। উদ্ধববাবু একটু চিন্তিত মুখে বললেন, ঠিক আছে, এখন থেকে সাবধানে থাকবি। বাইরের কাছারি ঘরে মক্কেলরা জড়ো হতে শুরু হয়ে গেছে। কাজেই পাখি নিয়ে ভাববার সময় উদ্ধববাবুর আর নেই। তিনি তৈরি হয়ে কাছারি ঘরে গিয়ে বসলেন এবং মামলা মোকদ্দমার মধ্যে ডুবে গেলেন। সন্ধ্যের সময় যখন সবাই পড়তে বসে তখনই রামুর ভীষণ ঘুম পায়। এত ঘুম যে কোত্থেকে আসে, কেবল হাইয়ের পর হাই উঠতে থাকে। চোখের দুটো পাতায় যেন আঠা মাখানো চুম্বক লাগিয়ে দেয় কে। ওদিকে শ্রীধর মাস্টারমশাই পড়াতে এসে ভীষণ রাগারাগি করেন রোজ। মারধরও প্রায় রোজই খেতে হয় রামুকে, কিন্তু পড়তে তার একদমই ভালো লাগে না। আজও তিন ভাই পড়তে বসেছে। রামু ঘন ঘন দেওয়াল ঘড়িটার দিকে চাইছে। ঠিক 6টায় শ্রীধরবাবু আসবেন। ঠিক 6টায় শ্রীধরবাবু আসবেন। ততক্ষণ যতটা পারা যায় ঢুলে নেওয়ার জন্য সে মুখে অ্যাটলাসটা চাপা দিয়ে চোখ বুজে রইল। কিন্তু কে জানে কেন আজ রামুর ঘুম আসছিল না। বারবারই তার চোখে একটা সার্কাসের দৃশ্য ভেসে উঠছে। সে দেখছে
একটা ছেলে ট্র্যাপিস থেকে আর একটা ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে, দড়ির ওপর হাঁটছে, এক চাকার সাইকেলে কসরত দেখাচ্ছে। ছেলেটা অবশ্য সে নিজেই। আজ তার মনে হলো সার্কাসের খেলোয়াড় হতে না পারলে জীবনের কোনো মানেই নেই। এদিকে 6টা বেজে গেল, ক্রমে 6:30টাও বাজে, কিন্তু শ্রীধরবাবু এলেন না। এরকম অঘটন কখনোই ঘটে না। শ্রীধরবাবুর মতো নিয়মনিষ্ঠ লোক খুব কমই আছে। কামাই তো নেই, 1 মিনিট দেরিও করতে নারাজ। আজ তবে কি হলো? সন্ধে 7টা নাগাদ কাচারি ঘরে উদ্ধববাবুর কাছে একটা লোক এসে বলল, শ্রীধরবাবু সাইকেল থেকে পড়ে গিয়ে পা মচকেছেন, কদিন আসতে পারবেন না। মামলা মোকদ্দমায় ডুবে থাকা উদ্ধববাবু অবাক হয়ে বললেন, কে শ্রীধরবাবু? কিসের মামলা? মামলা নয়, শ্রীধরবাবু আপনার ছেলেদের যে পড়ান। তা কি করে পড়লেন? সাইকেলে টিউশনি করে আসছিলেন, এমন সময় একটা মোটর সাইকেলে এসে তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। খুব চোট হয়েছে, ডান পায়ের হাড় সরে গেছে। তাই? তা সে খুব দুঃখের কথা। পরদিন সকালেই অবশ্য শ্রীধরবাবু চিঠি দিয়ে একটি লোককে পাঠালেন। চিঠিতে লেখা, আমার বদলে এই ভদ্রলোক ছেলেদের কদিন পড়াবেন। ইনি 3টে বিষয়ে MA পাস। উদ্ধববাবুর আপত্তির কারণ ছিল না। শ্রীধরবাবু যাকে পাঠিয়েছেন তার যোগ্যতা সম্পর্কে প্রশ্নই ওঠে না। লোকটির চেহারাও বেশ ভালো মানুষের মতো। নাম যুধিষ্ঠির রায়। আগে একে কখনো দেখেননি উদ্ধববাবু, তাই জিজ্ঞাসা করলেন, আপনি কি এই অঞ্চলের লোক? হ্যাঁ, এই অঞ্চলেরই, তবে পড়াশোনা করতে অনেকদিন বাইরে ছিলাম। ঠিক আছে, আজ থেকেই তাহলে শুরু করে দিন। রাত্রিবেলা চুপিসারে নয়ন কাজল একটা লুচি খাওয়ালো কাকাতুয়াটাকে। তারপর বেশ মিষ্টি করে পাখিটার গায়ে হাত বুলিয়ে মিষ্টি গলায় বলল, হ্যাঁ, কি যেন বলছিলি? সেই টাকাটার কথা না? কোথায় যেন আছে সেই টাকাটা? বল বাবা, বল। পাখিটা ঘাড় বেঁকিয়ে নয়ন কাজলকে ভালো করে দেখে নিয়ে বলল, টাকা নয়, মোহর, মোহরগুলো। নয়ন কাজল সাপের মতো চোখ করে চেয়েছিল পাখিটার দিকে। সাপের মতো গলাতেই বলল, হ্যাঁ, মোহর। তা সে মোহরগুলো কোথায় রে বাপ? মোহর আছে মাটির তলায়, কিন্তু বিশু তুমি অমন করে তাকিও না, আমি যে ভয় পাই। চাপা গলায় নয়ন কাজল বলে, ভয় নেই রে, মাটির তলায় তো বুঝলুম, কিন্তু জায়গাটি কোথায়? পাখিটা দাঁড়ে দোল খেতে লাগলো। তারপর হঠাৎ হা হা হাসির শব্দ তুলে বলল, জানি, কিন্তু বলবো না। বলবি না? বলতে বলতে নয়ন কাজল দুটো হাত সারাশির মতো করে পাখিটার দিকে 1 পা এগিয়ে গেল। পেছনে কখন নিঃশব্দে রামু এসে দাঁড়িয়েছে, দৃশ্যটা দেখে সে অবাক। কিন্তু বিপদ বুঝে সে হঠাৎ বলে উঠল, নয়নদা, কি হচ্ছে? নয়ন কাজল চট করে নিজেকে সামলে নিয়ে একগাল হেসে বলল, পাখিটাকে বড়বাবুর ঘরে রেখে আসার হুকুম হয়েছে কিনা, তাই দাঁড়টা নিয়ে যাচ্ছিলুম। কথাটা রামুর বিশ্বাস হলো না, কিন্তু আর কিছু সে বলল না। তবে পাখিটা যে মোহরের কথা বলেছিল তা সে স্পষ্ট শুনেছে। রামু যে খুবই দুষ্টু ছেলে তা সে নিজেও জানে। একবার স্কুলের অঙ্ক স্যার হেরম্ববাবু রেগে গিয়ে তাকে বলেছিল, তুই এত পাজি কেন বলতো? তাতে রামু বলেছিল, আগে স্যার, আমার শরীরের মধ্যে সবসময় কে যেন কাতুকুতু দেয়। যখন খুব কাতুকুতুর মতো লাগে তখন আমার কিছু একটা না করলে চলে না যে। বটে বলে হেরম্ববাবু খুব রেগে গেছিলেন।
রামু ইয়ার্কি করছে ভেবে সপাং সপাং করে বেতের ঘা বসিয়েছিলেন তার গায়ে। তারপর বলেন, এবার কাতুকুতু টের পাচ্ছিস? কিন্তু ইয়ার্কি রামু করেনি। বাস্তবিকই তার শরীরের মধ্যে সবসময় একটু কাতুকুতু ভাব, কখনো বাড়ে কখনো কমে। যখন বাড়ে তখন বেহদ্দ কোনো দুষ্টুমি না করলেই নয়। খাঁ খাঁ দুপুরে সে তখন এলোপাতাড়ি ঢিল ছোড়ে, গাছের মগডালে ওঠে, ক্লাসে অন্য ছেলেদের বই খাতা গোপনে ছিঁড়ে রাখে, ক্লাস ঘরে ছাগল ঢুকিয়ে দেয়, বাড়ির রান্নাঘরে গিয়ে রান্না তরকারির মধ্যে নুন ছিটিয়ে দিয়ে আসে। প্রতিবেশীরাও তার উৎপাতে অস্থির। রামুর মেজ দাদুর 70 বছর বয়সেও শটান চেহারা, সবকটা দাঁত অটুট, মাথায় কালো কুচকুচে চুল। তো সেবার মেজ দাদু রামুদের বাড়িতে বেড়াতে এসে বললেন, আমার মাথা থেকে পাকা চুল বের করতে পারবি? পার পাকা চুল 4 আনা করে পয়সা দেব। দুপুরে খাওয়ার পর মেজ দাদু যখন শুয়েছেন তখন রামু চুল বাঁচতে গেল এবং ঘণ্টা খানেকের মধ্যে প্রায় 100 খানেক পাকা চুল বের করে ফেলল। দেখে তো মেজ দাদু মূর্ছা যান আর কি। বাড়ি মাথায় করে চেঁচাতে থাকেন, ভৌতিক কাণ্ড, ভৌতিক কাণ্ড! আমি কি রাতারাতি বুড়ো হয়ে গেলুম হে? ওরে উদ্ধব, শিগগির ডাক্তার ডাক, আমার বুকটা যেন কেমন করছে, মাথাটা ঘুরছে, হাত পা কাঁপছে। ঠিক সেই সময় প্রতিবেশী জামাল সাহেব তার সাদা ধপধপে বিলিতি কুকুরটাকে চেন দিয়ে বেঁধে এনে বাড়িতে ঢুকলেন। দুঃখ করে বললেন, রামুর কাণ্ড দেখেছেন? একটু আগে আমার বাসায় গিয়েছিল, হাতে একটা কাঁচি। কুকুরটাকে খুব আদর করছিল তখন। তখন কি আমি আর ছাই টের পেয়েছি? এখন দেখি পিঠের লম্বা লম্বা চুলগুলো কেটে একেবারে টাক ফেলে দিয়ে এসেছে। বাস্তবিকই তাই। সুন্দর বড় বড় লোমওয়ালা কুকুরটার পিঠ প্রায় ফাঁকা। উত্তমবাবু হান্টার বের করলেন, কিন্তু মেজ দাদু তখন গিয়ে তাকে আটকে দিয়ে বললেন, যাই হোক বাবা, মাপ করে দাও, ছেলে মানুষ কিনা। মেজ দাদু যে বাস্তবিকই বুড়ো হননি সেটা জেনেই তিনি তখন খুশি। তবে তারপরেও দিন দুই তার চুল থেকে কুকুরের সাদা লোম ঝরে পড়ত। শরীরের এই কাতুকুতুটা নিয়ে রামু মাঝে মধ্যেই ভাবে, কে যে তাকে কাতুকুতু দেয়? ব্যাটাকে ধরতে না পারলে কিছুতেই আর ভালো ছেলে হওয়া যাবে না। অবশ্য ভালো ছেলে হওয়ার তেমন কোনো ইচ্ছেও তার হয় না। তার ইচ্ছে করে সার্কাসের রিংমাস্টার বা ম্যাজিশিয়ান বা প্রেতসিদ্ধ তান্ত্রিক বা নামকরা ফুটবল খেলোয়াড় বা রেলের গার্ড বা মহাকাশচারী বা বহুরূপী বা বিশ্বভ্রমণকারী বা ট্রাক ড্রাইভার বা পাইলট বা ডুবুরি হতে। শুধু লেখাপড়া করে আর নিয়ম মতো চলে এর কোনোটাই হওয়া যাবে না। সুতরাং সে ঠিক করেছে একদিন বাড়ি থেকে পালিয়ে যাবে। কুমোরপাড়ার গান্টুরও পালানোর খুব ইচ্ছে। দুজনেই প্রায় সলা পরামর্শ করে। গান্টুর ইচ্ছে পালিয়ে প্রথমেই উত্তর মেরুতে যাবে, তবে রামুর ইচ্ছে আফ্রিকা। দুজনে এখনো একমত হতে পারেনি। হলেই গলা জড়াজড়ি করে একদিন বেরিয়ে পড়বে। তবে রামু দুষ্টু হলেও সে গাছপালা আর পশু পাখি খুব ভালোবাসে। এমনকি নিজেদের বাগানের সবকটা গাছের সঙ্গে তার আলাদা আলাদা রকমের সম্পর্ক আছে। বুড়ো তেঁতুল গাছটার সঙ্গে তার সম্পর্ক দিদিমা আর নাতির। তেঁতুল গাছটাকে সে 3 দিদিমা বলেও ডাকে। গাছটা যে তাতে সাড়া দেয় তাও সে টের পায়। কলমের আম গাছটা ভালো ছেলে ধরনের, প্রতি বছর ঝাঁকা ঝাঁকা আম ফলে তাতে। গাছটা কাজের লোক, কিন্তু নেহাত গম্ভীর। তাকে রামু গোপালদা বলে ডাকে। রামুর ক্লাসের ফার্স্ট বয়ের নামও তো গোপাল, আর গাছটাও গোলাপ খাস আম। তবে ফার্স্ট বয়ের সঙ্গে রামুর ভাব সেরকম নেই, গাছটার সঙ্গে আছে। একটু বর্ণ বিপর্যয় করে নিয়ে গোলাপ খাসকে গোপালদা বানিয়ে নিতে রামুর খুব একটা অসুবিধা হয়নি। এছাড়া কাক, শালিক, চড়াই, বেড়াল, কুকুর, ইঁদুর, এমনকি কাঠ বিড়ালিদের সঙ্গেও রামুর কোনো শত্রুতা নেই। তারা রামুকে পছন্দই করে। বাড়ির পোষা পায়রাগুলো রামুর মাথায় কাঁধে নির্ভয়ে এসে বসে।
কাঠবেড়ালি তার থেকেই চিনেবাদাম খেতে চায়। গোটা চারেক চেনা শালিক রোজ সকালে পড়ার ঘরে ঢুকে কিচিরমিচির করে তাদের পড়া ভণ্ডুল করে রামুকে সাহায্য করার চেষ্টা করে। নয়ন পাখির দাঁতটা বাবার ঘরে দিতে আসতে চলে যাওয়ার পর রামুর মনে হলো এই কাকাতুয়াটাকে হাত করা দরকার। বাবা এটাকে কিনেছে রামুকেই ঢিট করবার জন্যে। পাখিটাকে হাত না করলে ব্যাটা তাকে বিস্তর জ্বালাবে। উদ্ধববাবু মক্কেলদের বিদায় করে খাওয়া দাওয়া সেরে যখন ঘরে এলেন তখন অনেক রাত। পাখির দাঁতটা সিলিং ফ্যান থেকে ঝোলানো একটা দড়িতে বাঁধা। কাকাতুয়া ঘাড় গুজে ঘুমোচ্ছে। উদ্ধববাবু নিশ্চিন্তে শুয়ে পড়লেন। কিন্তু মাঝরাতে একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। না, দুঃস্বপ্নটা ঠিক দেখেননি তিনি, বরং বলা যায় একটা দুঃস্বপ্ন তিনি শুনলেন। কে যেন বলছে, ওরে বাবা কি ভয়ঙ্কর, কি সাংঘাতিক রক্ত রক্ত। এইসব বিদঘুটে কথা শুনে ঘুম ভেঙে গেল যেন। উদ্ধববাবু উঠে বসলেন। তার শ্বাসকষ্ট হতে লাগলো। তবু চেঁচিয়ে বললেন, কি হয়েছে রে, ডাকাত পড়ল নাকি? না, ডাকাত পড়েনি। হতচ্ছাড়া সেই পাখিটা চালের এধারে ওধারে লাফিয়ে বেড়াচ্ছে। পায়ের সরু শিকলের শব্দ হচ্ছে। কিন্তু আশ্চর্য এই, ঘোর শীতকালেও সিলিং ফ্যানটা বাঁই বাঁই করে ঘুরছে, সেই সঙ্গে পাখির দাঁতটাও। কে পাখা খুলল? কেন খুলল? পাখিটাই বা ওরকম চেঁচালো কেন? এসব প্রশ্নের জবাব পাওয়া গেল না। উদ্ধববাবু উঠে পাখাটা বন্ধ করলেন। পাখিটা খুব কৃতজ্ঞ দৃষ্টিতে তাকে একবার দেখল। তারপর মৃদু স্বরে বলল, সাবধান। উদ্ধববাবু আর বাকি রাতটা ঘুমোতে পারলেন না। ঠিক করলেন পাখিটাকে শচীলাল শর্মার কাছেই বেচে দেবেন, না হয়তো অন্য কাউকে। বড্ড ঝামেলা। অন্যদিকে দুপুরবেলা বহু দূর থেকে একটা লোক পশ্চিমের চষা ক্ষেতের মস্ত মাঠটা পেরিয়ে শহরের উপকণ্ঠে শালবনটার ভিতরে ঢুকল। ঝরা পাতার বনটায় আলো ছায়ার চিকরি মিকরি। গোঁ গোঁ করে উত্তরে শীতের হাওয়া বয়ে যাচ্ছে। ভোকাটটা ঘুড়ির মতো শুকনো পাতা খসে খসে পড়ছে। লোকটা কাঁধ থেকে তার খাকি রঙের ব্যাগটা নামিয়ে গাছতলায় রাখল। তার ব্যাগটা দেখেই বোঝা যায় লোকটা পর্যটক। তার গালে বেশ ঘন দাড়ি আর গোঁফ। খুব লম্বা নয়, কিন্তু শক্ত মজবুত চেহারা। পরনে মালকোচা মারা ধুতি, গায়ে একটা ফতুয়া আর মোটা সুতির চাদর। কাঁধে একটা ভাঁজ করা কুটকুটে কম্বলও আছে। পায়ে খুব পুরু শোলের নাগরা জুতো। হাতে বেতের একটা লাঠি। বয়স এই 22-23 বা বড়জোর 25 পর্যন্ত হতে পারে। চোখ দুখানায় তীক্ষ্ণ দৃষ্টি। রোদে জলে ঘুরে ঘুরে গায়ের রং তামাটে হয়ে গেছে বটে, তবে একসময় যে খুব ফর্সা ছিল তা বোঝা যায়। লোকটা খানিকক্ষণ জিরিয়ে নিল। তারপর ব্যাগ থেকে চিড়ে আর গুড় বের করে কয়েকটা শাল পাতা বিছিয়ে তার উপর ঢালল। সামনেই মটর ক্ষেত। উঠে গিয়ে ক্ষেত থেকে তাজা মটরশুঁটি তুলে আনলো 1 কোচর। জলও জুটে গেল কাছেই, এক চাষি বাড়ির কুয়ো থেকে। কোথায় কি জোটে তা লোকটা ভালোই জানে। খাওয়ার পর গাছের গুড়িতে ঠেস দিয়ে লোকটা অঘোরে ঘুমোতে লাগলো। জঙ্গলে সাপ খোপ পাগলা শেয়াল থাকতে পারে। শীতকালে এই অঞ্চলে চিতাবাঘও হানা দেয়। লোকটা সবই জানে, কিন্তু ভ্রুক্ষেপ নেই। শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে পশ্চিমের মাঠে সূর্য টুক করে মেঘলা মতো একটা কুয়াশা স্তরের মধ্যে ডুবে গেল। শালবনের মধ্যে ঘনিয়ে উঠল অন্ধকার, আর হাড় কাঁপানো হিম একটা হাওয়া হু হু করে বইতে লাগল। লোকটা চোখ মেলে তাকালো। সে দিনের বেলায় বড় একটা লোকালয়ে ঢুকতে চায় না।
চারদিকটা বেশ আধার মতো হয়ে এসেছে দেখে লোকটা তার ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে উঠে পড়ল। বন পার হয়ে লোকটা কিন্তু শহরে ঢুকল না। শহরের বাইরে মস্ত সার্কাসের তাঁবু পড়েছে। ডিম ডিম করে বাজনা বাজছে, বাঘ সিংহের হুঙ্কার শোনা যাচ্ছে, ভিড়ে ভিড়াক্কার। চারদিকে আলো ঝলমল দোকানপাট, বেলুনওয়ালা, ভেপুওয়ালা, বাঁশিওয়ালা মিলে এক মেলা বসে গেছে। লোকটা মোটা চাদরে নাক পর্যন্ত ঢেকে আর মাথায় একটা কপাল ঢাকা বাদুড়ে টুপি চাপিয়ে একটু সন্তর্পণে তাঁবুর পিছন দিকে এগোতে লাগল। এপাশটা অন্ধকার। বাঘ সিংহের খাঁচা, রসুইখানা, খেলোয়াড়দের তাঁবু আর মেলা, দড়িদড়া, বাঁশকাঠ, প্যাকিং বাক্সের গাদা। লোকটার কোনো অসুবিধা হলো না অন্ধকারে সাবধানে পা ফেলে এগিয়ে যাওয়া। খেলোয়াড়দের ঢুকবার দরজায় কড়া পাহারা। খুব কম করেও ৫-৭ জন মুষ্ক লোক দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। খেলা শুরু হতে আর দেরি নেই। দরজার কাছে একটা আলোর চৌখুপি। মুখ ঢাকা লোকটা এগিয়ে যেতেই পাহারাদাররা পথ আটকাল। এই, এধারে যাওয়া বারণ, হটো হটো। লোকটা তার বাদুড়ে টুপিটা খুলে চাদর ঢাকা মুখটা একটু ফাঁক করে আলোয় তুলে ধরে বলে, আমি রে আমি, গোবিন্দ ওস্তাদ। লোকগুলো ভ্যাবাচাকা খেয়ে হাঁ করে আছে। লোকটা বলে কি, গোবিন্দ ওস্তাদ? তার তো আজ বাদে কাল ফাঁসি হওয়ার কথা। গোবিন্দ আবার টপ করে টুপিটা কপালে টেনে চাদরে মুখ ঢেকে ফেলল। একজন তোতলাতে তোতলাতে বলল, গোবিন্দদা, তোমার না ফাঁসি হওয়ার কথা ছিল? ভূত হয়ে আসনি তো? আর একজন রাম নাম করতে করতে কাপা গলায় বলে, সব ভুলে গেলে নাকি গোবিন্দদা? গোবিন্দ কিন্তু জবাব দিচ্ছিল না। খোলা দরজা দিয়ে তাঁবুর ভেতরে গোল জায়গাটা দেখছিল এক মনে। এই সার্কাসে সে বহু খেলা দেখিয়েছে। আপনা থেকেই তার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। জোয়ান জোয়ান লোকগুলো তার দিকে তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। জেলে যাওয়ার আগে গোবিন্দ যখন সার্কাসে খেলা দেখাতো তখনও সবাই তাকে ভয় খেত। মাথায় গোবিন্দ লম্বা নয় বটে, তবে তার গায়ে প্রচণ্ড জোরের কথা সবাই জানে। তার ওপর গোবিন্দর হাত পা চলত বিদ্যুৎ গতিতে। তেমনই ছিল তার প্রচণ্ড রাগ। অমন খুনের রাগও দেখা যায় না বড় একটা। গোবিন্দকে তাই কেউ কখনো চটাতে সাহস করত না। আজও তাকে দেখে লোকগুলো ভয়ে ভাবনায় সিটিয়ে আছে। গোবিন্দ মৃদু স্বরে একটা লোককে ডেকে আড়ালে নিয়ে বলল, সামন্ত মশাইয়ের তাঁবুটা কোন দিকে রে? দেখা করবে গোবিন্দদা? করেই যাই, চলো তাহলে। লোকটা খুশি হয়ে বলে, সামন্ত মশাই তোমার কথা খুব বলে। বলে গোবিন্দটা খুন করলো বটে, কিন্তু ওরকম খেলোয়াড় আর হয় না। গোবিন্দ এই কথার জবাব দিল না। 12-13 বছর বয়সে সে সামন্ত মশাইয়ের সার্কাসে চলে এসেছিল। এই সার্কাসের সঙ্গে ঘুরে ঘুরেই ছোট থেকে বড় হয়েছে। সে আর একটা দীর্ঘশ্বাস ফেলল। সামন্ত মশাইয়ের তাঁবুটা একটু পিছনের দিকে, আলাদা জায়গায়। তাঁবুর এমনিতে কোনো চাকচিক্য নেই, তবে ভিতরটা বেশ বৈঠকি ঢঙে সাজানো। সেজবাতি জ্বলছে, নিচু একটা তক্তপোষে পুরু গদির বিছানা, তার ওপর বেশ কয়েকটা পুরুষ্ট তাকিয়া। বুড়ো সামন্তমশাই বসে ভালো গন্ধওয়ালা তামাক খাচ্ছে গড়গড়ায়। সামন্ত চেহারা রোগার দিকেই, তবে রুগ্ন নয়। মাথার চুল কাঁচা পাকায় মেশানো, মস্ত পাকানো গোঁফ। চোখের দিকে চাইলে বুক গুড়গুড় করে। ভয় ডর বলতে কিচ্ছু নেই সেই চোখে, তবে লোকে তাকে ভয় খায়, আবার ভালোবাসে। চিরকুমার সামন্তমশাই সারা জীবন তিলে তিলে এই সার্কাসখানা তৈরি করেছে। সার্কাসটাই তার ধ্যান জ্ঞান।
এটা থেকে তার বেশ মোটা লাভও হয়, কিন্তু সেই টাকা কে খাবে তার ঠিক নেই। সামন্ত তাই ইদানিং একটু চিন্তিত। দুজনে ঘরে ঢুকতেই সামন্ত মুখ থেকে তামাকের নলটা সরিয়ে অল্প আলোয় ঠাহর করে দেখতে দেখতে বলে, কে রে, কি চাই? গোবিন্দ এগিয়ে গিয়ে ভুঁয়ে মাথা ঠেকিয়ে দাঁড়াল। মুখের ঢাকা সরিয়ে সে বলল, আমি গোবিন্দ, সামন্ত মশাই। সামন্ত যেন ছ্যাঁকা খেয়ে সোজা হয়ে বসে, বলে, কে বললি? গোবিন্দ, গোবিন্দ, মনে পড়ছে না? গোবিন্দ বলে সামন্ত হতবুদ্ধি হয়ে চেয়ে থাকে। তারপর বলে, তোর না ফাঁসি হয়ে গেছে? হলে আর আসতাম কি করে? আয় তো, এগিয়ে আয়, আলোতে আয়, ভালো করে দেখি তোকে। গোবিন্দ হাসি মুখে এগিয়ে গেল। দাড়ি গোফওয়ালা মুখে সেজবাতির আলো পড়ল। এইখানেই শেষ হল শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজের হারানো কাকাতুয়া গল্পটির প্রথম খণ্ড। আগামী সপ্তাহে আমি আবার আসব ফিরে এই গল্পটির দ্বিতীয় খণ্ড নিয়ে। আমাদের সাথে জুড়ে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ।